বুক জিস্টের সাথে শুনুন বিশ্বসেরা বইগুলোর সারমর্ম। আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গেস্টের জ্ঞানার্জনের এই যাত্রায় আপনাকে স্বাগত। সবার আগে মন থেকে ধন্যবাদ জানাই আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমাদের একমাত্র উদ্দেশ্য হল সেরা বইয়ের নির্যাস আপনাদের কাছে পৌঁছে দেওয়া। সেই যাত্রায় আজ আমাদের সঙ্গী লেখক ভিকি রবিন এবং জো ডোমিঙ্গেজ এর যৌথভাবে লেখা ইয়র মানি অর ইয়র লাইফ বইটি। ভাবুন তো, আপনি প্রতিদিন সকালে ওঠেন, অফিসে যান, 9 ঘন্টার চাকরি করেন এবং মাসের শেষে বেতন পান। তারপর সেই বেতন বাড়ি ভাড়া, বিল, ইএমআই, খাওয়া দাওয়া এবং সামান্য বিনোদনে খরচ হয়ে যায়। তারপর আবার পরের মাস, তারপর তার পরের মাস, আর এভাবেই জীবন কেটে যায়। এখন একবার থেমে ভাবুন তো, এই সব কিছু কি আপনার আসল স্বপ্নের অংশ, নাকি কেবল এক স্বয়ংক্রিয় ব্যবস্থায় চলতে থাকা জীবন? রাসেল 27 বছরের এক যুবক, যে এক মেট্রো শহরে কর্পোরেট চাকরি করে। তার প্যাকেজ চমৎকার, জীবনযাত্রাও বেশ উন্নত, কিন্তু প্রতি মাসের শেষে তার ব্যাংক ব্যালেন্স আবার শূন্যের কাছাকাছি পৌঁছে যায়। প্রতি সোমবার তার অফিসে যেতে ইচ্ছে করে না, কিন্তু সপ্তাহান্তে তার মন কিছুটা ভালো হয়। তারপর আবার সেই একই চক্র, উপার্জন করো, খরচ করো, আর তারপর আবার সেই পুনরাবৃত্তি। একদিন তার এক বন্ধু তাকে একটি প্রশ্ন করল, তুই প্রতিদিন যে অর্থ উপার্জন করছিস তা কি তোর সময় এবং শক্তির যোগ্য? রাসেল হেসে বলল, আরে টাকা তো উপার্জন করতেই হবে। কিন্তু রাতে সেই প্রশ্নটি তার মাথায় ঘুরতে লাগলো। তারপর সে একটি বই পড়ল, ইয়র মানি অর ইয়র লাইফ, এবং এখান থেকেই তার জীবনের আসল পরিবর্তন শুরু হলো। অর্থ কেবল মুদ্রা নয়, তা আপনার জীবনের সময়। আপনি যে কোনো জিনিস কেনেন, তার পেছনে কেবল অর্থের লেনদেন থাকে না, বরং আপনার জীবনের মূল্যবান ঘণ্টাগুলিও জড়িয়ে থাকে। এখন ভাবুন তো, আপনি যে পরিশ্রম এবং সময় জড়িয়েছেন তা কেবল ব্র্যান্ডেড জিনিস, ইএমআই এবং ইনস্টাগ্রাম রিলের মতো জীবনযাত্রার জন্য ব্যয় করছেন। আজকের প্রজন্ম দ্রুত জীবনযাপনে অভ্যস্ত, কুইক ডেলিভারি, কুইক লাইকস, কুইক মানি। কিন্তু এই গতি আমাদের দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা থেকে দূরে নিয়ে যায়। আমরা কখনো ভাবি না যে এই সব কতদিন চলবে। যদি চাকরি চলে যায় তাহলে কি হবে? আমি কি সত্যিই আমার পছন্দের কাজে সময় দিচ্ছি? আমি কি আর্থিক স্বাধীনতার দিকে এগোচ্ছি, নাকি কেবল আর্থিকভাবে টিকে থাকার লড়াই করছি? রাসেলের মতো যদি আপনিও আপনার জীবনে অর্থ এবং ভারসাম্য চান, তাহলে এই বইটি কেবল পড়ার জন্য নয়, যাপন করার জন্য। আপনার অর্থ অথবা আপনার জীবন, সিদ্ধান্ত এখন আপনাকে নিতে হবে। অধ্যায় 1, অর্থ এবং জীবন শক্তির লেনদেন। ভাবুন তো, আপনি প্রতিদিন সকালে ওঠেন, তৈরি হন, ট্রাফিকে আটকে অফিসে পৌঁছান, তারপর ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকেন, মিটিং করেন এবং ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। এই সমস্ত কিছু আপনি কেন করেন? উত্তরটি সহজ, অর্থ উপার্জনের জন্য। কিন্তু আপনি কি কখনো এই অর্থের পেছনের আসল চুক্তিটি বোঝার চেষ্টা করেছেন? আসলে আপনি আপনার সময়কে বিক্রি করছেন। আপনার বেতন কেবল একটি সংখ্যা নয়, এটি আপনার জীবনের মূল্যবান ঘণ্টার মূল্য। যখনই আপনি অর্থ উপার্জনের কথা ভাবেন, সাধারণত মাথায় আসে এই মাসে আমি এত উপার্জন করব, আমার বেতন বাড়াতে হবে, এবার বোনাস আসবে ইত্যাদি। কিন্তু সেই অর্থের বিনিময়ে আপনি কতটা সময়, কতটা শক্তি এবং কতটা মানসিক শান্তি খরচ করেছেন, সেদিকে হয়তো কখনোই নজর যায় না। এবার একটি সহজ কথা বুঝুন। অর্থ উপার্জনের অর্থ হলো আপনি আপনার জীবনের অমূল্য ঘণ্টা অন্য কাউকে দিচ্ছেন, যাতে সে তার বিনিময়ে আপনাকে কিছু নোট দেয়। আর এটাই হলো সবচেয়ে বড় উপলব্ধি যা আমরা এই বই থেকে পাই। আমরা প্রায়শই টাকা পয়সাকে একটি আলাদা সত্তা হিসেবে দেখি। ভাবি যে টাকা একটি উপায় যার মাধ্যমে আমরা জিনিসপত্র কিনি, ঘুরতে যাই, জীবন উপভোগ করি। কিন্তু গভীরভাবে দেখলে অর্থ হলো সেই সময়ের মূল্য যা আপনি আর কখনো ফিরে পাবেন না। সময় সবচেয়ে মূল্যবান জিনিস, কারণ তা একবার চলে গেলে আর ফিরে আসে না। আর টাকা দিয়ে আপনি অনেক কিছুই কিনতে পারেন, কিন্তু ফেলে আসা মুহূর্তগুলি নয়। আর যখন আপনি এই বিষয়টি বুঝতে পারেন, তখন আপনার চিন্তাভাবনা সম্পূর্ণভাবে বদলে যায়। এবার একটু ভাবুন তো, আপনি যে সমস্ত খরচ করছেন সেগুলি কি সত্যিই প্রয়োজনীয়? যখন আপনি কোনো কিছুর জন্য অর্থ ব্যয় করেন, তখন আসলে আপনি আপনার সেই সময়টিকেই ব্যয় করছেন যা আপনি সেই অর্থ উপার্জনের জন্য দিয়েছিলেন। ধরুন আপনি 1000 টাকা কোনো জিনিসের উপর খরচ করলেন। সেই 1000 টাকা আপনি কত ঘন্টার পরিশ্রমে উপার্জন করেছিলেন? এখন প্রশ্ন এটা নয় যে সেই জিনিসটির দাম 1000 টাকা কিনা, প্রশ্ন হলো সেই জিনিসটি কি আপনার সেই সময়ের যোগ্য ছিল? এখন কথা আসে জীবনযাত্রার। আজকের তরুণ প্রজন্ম দ্রুত গতিতে ছুটছে। কেরিয়ার, সোশ্যাল মিডিয়া, জীবনের নানা ফর্মুলা,
ট্রেন্ডস, সব জায়গায়ই আমরা কেবল এক দৌড়ে সামিল। কিন্তু এই দৌড়ঝাঁপের মধ্যে আমরা ভুলে যাই যে আমরা যা কিছু অর্জন করছি তা আমাদের জীবনের ঘন্টা খরচ করেই পাচ্ছি। এটা বোঝা খুব জরুরি যে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ সময়কে কেবল জাগতিক জিনিসের জন্য উৎসর্গ করছি না তো। অনেক সময় আমরা জিনিসপত্র কিনি কেবল কারণ তা আমাদের তাৎক্ষণিক আনন্দ দেয় বা আমরা অন্যদের প্রভাবিত করতে চাই, কিন্তু সেই আনন্দ কতক্ষণ স্থায়ী হয়? একদিন, এক সপ্তাহ, আর তারপর আবার কোনো নতুন লক্ষ্য, নতুন কেনাকাটা, নতুন দৌড় শুরু হয়ে যায়। আর এই চক্রে আমরা ধীরে ধীরে আমাদের সময়ের মূল্য হারিয়ে ফেলি। আমাদের মনে হয় বেশি টাকা মানেই বেশি আনন্দ, কিন্তু সত্যিটা হলো বেশি টাকা প্রায়শই বেশি মানসিক চাপ, বেশি সময়ের বলিদান এবং কম স্বাধীনতার সঙ্গে আসে। যারা নিজেদের অর্থ এবং সময়ের সম্পর্ক বোঝেন তারা জীবনকে অনেক ভিন্নভাবে যাপন করেন। তারা খরচ করার আগে ভাবেন, এই জিনিসটি কি আমার সময়ের যোগ্য? তাদের জন্য খরচ করার অর্থ শুধু কিছু কেনা নয়, বরং নিজেদের জীবনের ঘণ্টাগুলিকে ব্যয় করা। আর যখন আপনি এই স্তরের সচেতনতায় পৌঁছন তখন আপনার পছন্দগুলো বদলে যেতে থাকে। আপনার সেই সব জিনিস কেনার প্রয়োজন মনে হয় না যা কেবল দেখানোর জন্য। আপনার প্রতি সপ্তাহান্তে নতুন পোশাক, নতুন গ্যাজেট, নতুন পার্টির প্রয়োজন বোধ হয় না। আপনি আপনার সময় নিয়ে সচেতন হন, কারণ এখন আপনি জানেন যে সময়ই অর্থ নয়, বরং অর্থই হলো সময়। আর যে অর্থ আপনি খরচ করছেন তার মানে হলো আপনি আপনার জীবনের কিছু মুহূর্ত চিরকালের জন্য হারিয়ে ফেলছেন। তাই পরের বার যখন আপনি কোনো জিনিস কিনতে যাবেন বা কোনো নতুন খরচের পরিকল্পনা করবেন, তখন নিজেকে একটা প্রশ্ন অবশ্যই করুন, এটি কি আমার সময়ের যোগ্য? যখন আপনি এই দৃষ্টিকোণ থেকে ভাবতে শুরু করবেন তখনই আসল আর্থিক স্বাধীনতার সূচনা হবে। অধ্যায় 2, আসল উপার্জন কি? ভাবুন তো, আপনার বেতন প্রতি মাসে অ্যাকাউন্টে আসে এবং আপনার মনে হয় এটাই আপনার উপার্জন, কিন্তু সত্যিই কি সেই সমস্ত অর্থ আপনার আসল উপার্জন? না। সত্যিটা হলো যে পরিমাণ অর্থ আপনি দেখতে পান তার মধ্যে অনেক কিছুই আপনার কাছ থেকে আগেই কেড়ে নেওয়া হয়েছে এবং আরও অনেক কিছু ধীরে ধীরে আপনার অজান্তেই বেরিয়ে যায়। তাই এটা বোঝা খুব জরুরি যে আপনি যা উপার্জন করছেন তা দেখতে যতটা ভালো লাগে বাস্তবে আপনার জন্য ততটা লাভজনক নাও হতে পারে। যখন আপনি কোনো চাকরিতে থাকেন তখন আপনি প্রতি মাসে একটি নির্দিষ্ট বেতন পান। আপনার মনে হয় সেটাই আপনার উপার্জন, কিন্তু যদি আপনি গভীরভাবে দেখেন তবে তা কেবল একটি কাগজের পরিসংখ্যান। আপনার আসল উপার্জন হলো সেটাই যা সমস্ত খরচ বাদ দেওয়ার পর অবশিষ্ট থাকে। আর এখানে শুধু অর্থের কথা হচ্ছে না, সময়, শক্তি এবং মানসিক শান্তিরও একটি মূল্য আছে। প্রথমেই কর বা ট্যাক্সের কথা ভাবুন। আপনার গ্রস বেতনের থেকে কর কাটার পর যা অবশিষ্ট থাকে সেটাই আপনার হাতে আসে। কিন্তু কথা এখানেই শেষ হয় না। এবার শুরু হয় সেই সব লুকোনো খরচের তালিকা যা আপনি আপনার চাকরি করার জন্য করেন। প্রতিদিন অফিসে যাতায়াত, ভালো পোশাক পরা, বাইরে খাওয়া দাওয়া করা, মানসিক চাপ সামলানোর জন্য অতিরিক্ত খরচ করা, এই সব কিছুই আপনার সেই বেতন থেকেই যায় যা আপনি অনেক পরিশ্রমে উপার্জন করেছেন। আর শুধু শারীরিক খরচই নয়, মানসিক এবং আবেগজনিত খরচও রয়েছে। প্রতিদিন যে মানসিক চাপ আপনি সহ্য করেন সেটাও এক ধরনের মূল্য। যে সময়ে আপনি আপনার পরিবার, বন্ধু বা নিজের পছন্দের কাজে দিতে পারতেন, সেই সব কিছু আপনি অফিসে ব্যয় করছেন। এগুলি হলো সেই অদৃশ্য ক্ষতি যা আপনি হিসাব করেন না, কিন্তু এগুলি আপনার আসল উপার্জনকে সরাসরি কমিয়ে দেয়। যখন আপনি এই সমস্ত কিছু আপনার বেতন থেকে বাদ দেন তখন যা অবশিষ্ট থাকে সেটাই আপনার প্রকৃত আয় বা নেট রিয়েল ইনকাম, অর্থাৎ যা আপনার কাছে আর্থিকভাবে এবং জীবনের গুণমানের দিক থেকে সত্যিই অবশিষ্ট রয়েছে। অনেক সময় এই প্রকৃত আয় এতটাই কম হয় যে আপনি ভাবেন এই সব কিছু কি সত্যি এর যোগ্য? আজকের যুব সমাজ এক দ্বিখাওটি জীবনযাত্রায় অভ্যস্ত, যেখানে সব কিছুই প্রদর্শন করতে হয়, ভালো চাকরি, ব্র্যান্ডেড জিনিস, ইনস্টাগ্রামে জীবনের উজ্জ্বল মুহূর্তগুলো। কিন্তু এই সব কিছু বজায় রাখার জন্য যে মূল্য চোকাতে হয় তা নজরে আসে না। এক সময় আসে যখন আপনি নিজেকে প্রশ্ন করেন, আমি যা করছি তাকে শুধু টাকার জন্য নাকি জীবনের জন্য? আর এই প্রশ্ন তখনই ওঠে যখন আপনি বুঝতে পারেন যে আপনার আসল উপার্জন শুধু সেই অর্থ নয় যা ব্যাংকে আসে, বরং সেই গুণমান যা আপনার জীবনে বজায় থাকে। অনেক মানুষ বছরের পর বছর এই ভ্রান্ত ধারণায় বেঁচে থাকেন যে তাদের আয় বাড়ছে, কিন্তু আসলে তাদের প্রকৃত আয় কমতে থাকে, কারণ দায়িত্ব বাড়ে, খরচ বাড়ে এবং মানসিক চাপও বাড়ে। প্রতিটি পদোন্নতির সাথে যে অতিরিক্ত অর্থ আসে তা তার চেয়েও বেশি অতিরিক্ত টান এবং সময়ের দাবি নিয়ে আসে। আর ধীরে ধীরে আপনি সেই মানুষ হয়ে ওঠেন যে কেবল কাজ করে, খরচ করে এবং আবার কাজ করে। এখন সময় এসেছে এই চক্রটিকে বোঝার।
যদি আপনি আপনার জীবনকে সঠিক দিকে নিয়ে যেতে চান, তবে সবার আগে নিজের আসল উপার্জনকে চিনুন। শুধু অর্থ নয়, বরং সেই স্বাধীনতা, সেই সময়, সেই শান্তি যা আপনার কাছে অবশিষ্ট থাকে, সেটাই আপনার আসল উপার্জন। এই উপলব্ধির সাথে যখন আপনি এগিয়ে যাবেন, তখন আপনি খরচের আগে ভাববেন, চাকরি নির্বাচন করার সময় ভাববেন এবং নিজের জীবনকে ডিজাইন করতে শুরু করবেন, শুধু বেঁচে থাকার জন্য নয়, বরং সার্থকভাবে বাঁচার জন্য। সুতরাং পরের বার যখন আপনি আপনার বেতনের দিকে তাকাবেন, তখন নিজেকে প্রশ্ন করুন, এর মধ্যে আমার কি আছে, আর এর জন্য আমি কি হারিয়েছি। যখন আপনি এই প্রশ্নের সততার সাথে উত্তর দিতে শুরু করবেন, তখন আপনি আপনার অর্থকে বুদ্ধিমত্তার সাথে এবং আপনার জীবনকে ভালোবাসার সাথে ব্যবহার করতে শুরু করবেন। এটাই আর্থিক স্বাধীনতার আসল সূচনা। কারণ যখন আপনি আপনার প্রতিটি খরচ নিয়ন্ত্রণ করতে শিখে যান, তখন আপনি আপনার জীবনকেও নিয়ন্ত্রণ করতে শুরু করেন। আর এটাই সবচেয়ে বড় গেম চেঞ্জার। অধ্যায় 3, প্রতিটি খরচের পিছনে লুকিয়ে থাকা জীবন শক্তি। প্রতিদিন যখন আপনি অর্থ ব্যয় করেন, তখন আসলে আপনি শুধু নোট বা ডিজিটাল অর্থ খরচ করছেন না, আপনি আপনার পরিশ্রম, আপনার সময় এবং আপনার জীবন শক্তি ব্যয় করছেন। আপনার হাত থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি টাকা আসলে আপনার দেওয়া সময় এবং মানসিক চাপেরই একটি রূপ। তাই এখন সময় এসেছে খরচকে টাকার অঙ্কে না দেখে নিজের জীবনের অংশ হিসেবে দেখা শুরু করার। যখন আপনি আপনার খরচগুলি ট্র্যাক করা শুরু করেন, তখন প্রথমেই আপনার এই বিষয়ে স্পষ্টতা আসে যে আপনার টাকা কোথায় যাচ্ছে। কিন্তু তার চেয়েও জরুরি হলো এটা বোঝা যে টাকা কেবল যাচ্ছে না, তা জীবন শক্তিকে সঙ্গে নিয়ে যাচ্ছে। অর্থাৎ সেই সময় যা আপনি কোনো কাজে লাগিয়েছিলেন শুধু এই টাকাটা উপার্জন করার জন্য। এখন প্রশ্ন ওঠে, যে জিনিসের জন্য আপনি আপনার অর্থ ব্যয় করেছেন, তা কি সত্যিই আপনার সেই পরিশ্রম এবং সময়ের যোগ্য ছিল? এখন এটা বোঝার জন্য আপনাকে প্রতিটি খরচের পিছনে একটু থেমে ভাবতে হবে, আর এই ভাবনার অভ্যাস তৈরি করতে হবে। প্রত্যেকবার যখন আপনি খরচ করতে যাবেন, তখন নিজেকে এই একটি প্রশ্ন করুন, এই জিনিসটা কি আমার জীবনশক্তির যোগ্য? এই প্রশ্নের মধ্যে অনেক শক্তি রয়েছে। এই প্রশ্ন আপনার খরচ করার ধরন বদলে দিতে পারে, আপনার অগ্রাধিকারগুলিকে স্পষ্ট করতে পারে এবং আপনাকে একজন আরও সচেতন ও জাগ্রত মানুষ করে তুলতে পারে। এই ট্র্যাকিং কেবল ডিজিটাল অ্যাপ বা একটি ডায়েরিতে খরচ লেখার বিষয় নয়, এটা তো কেবল প্রথম ধাপ। আসল কাজ তখন শুরু হয় যখন সেই খরচগুলি দেখে আত্মবিশ্লেষণ করেন। এটা কি জরুরি ছিল? এটা কি আমার জীবনে কোনো ইতিবাচক মূল্য যোগ করেছিল? আমি কি এটা ছাড়াও ভালো থাকতে পারতাম? আজকের যুব সমাজ এমন এক পর্যায়ে রয়েছে যেখানে সব কিছু দ্রুত চাই, দর্শনীয় হওয়া চাই এবং অন্যদের থেকে ভালো হওয়া চাই। এমন পরিস্থিতিতে অহেতুক খরচের জালে জড়িয়ে পড়া খুব সহজ। কখনো এক ক্লিকে কেনাকাটা, কখনো ইনস্ট্যান্ট ফুড, কখনো বা মন ভালো করার নামে অনলাইন খরচ। কিন্তু যতবার আমরা এমন ভাবনা চিন্তা ছাড়া টাকা খরচ করি, ততবারই আমরা সেই জীবন শক্তিকে নষ্ট করি যা আমরা আর ফিরে পাবো না। যখন আপনি প্রতিটি খরচ ট্র্যাক করেন এবং তার মূল্যায়ন করেন, তখন আপনি আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় কোলাহল দূর করতে শুরু করেন। আপনি অনুভব করেন যে অনেক কিছুই কেবল অভ্যাসে পরিণত হয়েছিল, সেগুলি প্রয়োজন ছিল না। আর যতই আপনি এই অভ্যাসটি চালিয়ে যান, আপনার সিদ্ধান্তগুলি ততই পরিণত হতে থাকে। তখন খরচ করা কোনো আবেগপ্রবণ প্রতিক্রিয়া থাকে না, বরং একটি সুচিন্তিত পদক্ষেপে পরিণত হয়। আপনি এটাও বুঝতে শুরু করেন যে কিছু খরচ কেবল ক্ষণিকের ভালো লাগার জন্য হয়, আর কিছু খরচ আপনার জীবনকে সত্যিই সমৃদ্ধ করে। এই পার্থক্য তখনই বোঝা যায় যখন আপনি ক্রমাগত ট্র্যাক করতে থাকেন। যখন আপনি প্রতিটি টাকার পিছনের গল্প বুঝতে শুরু করেন, তখন আপনি সেই সব অভ্যেস ভাঙতে সক্ষম হন যা আপনাকে ধীরে ধীরে ভিতর থেকে ফাঁপা করে দিচ্ছিল। এই পরীক্ষাটি একটি মানসিকতার পরিবর্তনের মতো কাজ করে। যখন আপনি আপনার পরিশ্রমের উপার্জন আপনার সময় এবং শক্তির সাথে যুক্ত করেন, তখন আপনি তা এত সহজে নষ্ট হতে দেন না। তখন আপনি নিজে থেকেই সঞ্চয় করতে শুরু করেন, প্রয়োজনীয় জিনিসে বিনিয়োগ করেন এবং অহেতুক খরচ থেকে দূরত্ব বজায় রাখেন, কোনো জোর জবরদস্তি বা অনুশোচনা ছাড়াই। তাই পরের বার যখন আপনি কিছু কিনতে যাবেন বা কোনো অ্যাপে বাই নাও বটনে ক্লিক করতে যাবেন, এক মুহূর্তের জন্য থামুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আমার জীবনশক্তি, আমার সময়, আমার পরিশ্রম এই জিনিসটার উপর ব্যয় করতে চাই? যদি উত্তর হ্যাঁ হয়, তবে অবশ্যই খরচ করুন মন খুলে। কিন্তু যদি উত্তর না হয়, তাহলে বুঝে নিন যে আপনি আপনার জীবনের একটা অত্যন্ত মূল্যবান একককে বাঁচিয়ে নিয়ে এলেন। এই সহজ কিন্তু শক্তিশালী অভ্যাসটি দিয়েই আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা শুরু হয়। কারণ যখন আপনি আপনার প্রতিটি খরচ নিয়ন্ত্রণ করতে শিখে যান, তখন আপনি আপনার জীবনকেও নিয়ন্ত্রণ করতে শুরু করেন। আর এটাই সবচেয়ে বড় গেম চেঞ্জার। অধ্যায় 4, অল্পে অধিক মিতব্যয়িতার শক্তি। অল্পে অধিক এটি একটি পুরনো প্রবাদ মনে হতে পারে, কিন্তু আজকের দুনিয়ায়
এটাই সবচেয়ে আধুনিক চিন্তাধারা। যখন সবকিছুই আরও বেশি পাওয়ার দৌড়ে ছুটছে এবং মানুষ আরও বেশি দেখানো, আরও বেশি কেনা এবং আরও বেশি করার চেষ্টায় ক্লান্ত হয়ে পড়ছে, ঠিক তখনই অল্পে অধিকের চিন্তাধারা আপনাকে সবচেয়ে আলাদা, সবচেয়ে বুদ্ধিমান এবং সবচেয়ে শান্ত করে তুলতে পারে। মিতব্যয়িতা বা সাদাসিধে জীবনযাপনের অর্থ এই নয় যে আপনি নিজেকে কষ্ট দেবেন বা নিজের কাছ থেকে জিনিসপত্র কেড়ে নেবেন। এর মানে এটাও নয় যে আপনি নিজেকে দুনিয়া থেকে বিচ্ছিন্ন করে কোনো কুঁড়ে ঘরে থাকতে শুরু করবেন। আসল মিতব্যয়িতার অর্থ হলো অপ্রয়োজনীয় জিনিস থেকে মুক্তি, সেই মুক্তি যা আপনার ভেতরে শান্তি নিয়ে আসে, মনোযোগ বাড়ায় এবং আপনাকে একটি স্বচ্ছ মানসিকতা দেয়। যখন আপনি কম খরচ করার অভ্যাস গড়ে তোলেন, তখন আপনি আসলে সেই মিথ্যে দৌড় থেকে বেরিয়ে আসেন যেখানে বেশিরভাগ মানুষ আটকে থাকে। আপনি বুঝতে পারেন যে প্রত্যেকটি প্রয়োজনীয় জিনিসকে অত্যাবশ্যক বানিয়ে ফেলার কোনো মানে হয় না। আপনি নিজেকে প্রশ্ন করতে শুরু করেন, আমার কি সত্যি এটা প্রয়োজন? আর এই প্রশ্নের মধ্যেই স্বাধীনতার সূচনা হয়। অল্পে জীবনযাপনের অর্থ এই নয় যে আপনি কিছুই কিনবেন না। এর অর্থ হলো আপনি কেবল সেইটুকুই নেবেন যা সত্যি আপনার জীবনে মূল্য যোগ করে। এতে আপনার মনও হালকা থাকে এবং আপনার পকেটও, কারণ যতই খরচ কমতে থাকে ততই আপনার সঞ্চয় বাড়তে থাকে এবং আর্থিক স্বাধীনতার দিকে আপনার পথ পরিষ্কার হতে শুরু করে। যখন আপনি মিতব্যয়িতাকে গ্রহণ করেন, তখন আপনার কাছে অর্থ সঞ্চিত হয় এবং সেই অর্থ আপনি বিনিয়োগ করতে পারেন, নিজেকে উন্নত করার কাজে লাগাতে পারেন বা কেবল একটি সুরক্ষিত ভবিষ্যৎ তৈরি করতে পারেন। এর ফলে আপনি সেই সব মানুষের থেকে অনেক এগিয়ে যেতে পারেন যারা বেশি উপার্জন করে কিন্তু তার চেয়েও বেশি খরচ করে ফেলে। ভাবুন তো, যখন আপনার উপর খরচের বোঝা কম থাকে, তখন আপনি কম উপার্জন করেও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারেন। এর মানে হলো আপনাকে প্রতিদিন এমন কোনো কাজে নিজেকে ঝোঁকে দিতে হয় না যা আপনি অপছন্দ করেন, শুধু ইএমআই পরিশোধ করার জন্য। এটাই আসল স্বাধীনতা। যখন আপনি আপনার খরচের উপর নিয়ন্ত্রণ আনতে পারেন, তখন আপনার জীবনের উপরেও নিয়ন্ত্রণ আসতে শুরু করে। অল্পে জীবনযাপন করা একটি শক্তিশালী পদক্ষেপ, কারণ এটি আপনাকে সেই জিনিস শেখায় যা বেশিরভাগ মানুষ কখনো শেখে না: শৃঙ্খলা, মনোযোগ এবং নিয়ন্ত্রণ। এটি আপনাকে শেখায় যে আপনি আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিজে নিয়ন্ত্রণ করতে পারেন, কেবল সোশ্যাল মিডিয়া, বিজ্ঞাপন বা অন্য কারোর জীবনযাত্রা দেখে নয়। মিতব্যয়িতা আপনাকে বাইরের শান্তি নয়, আভ্যন্তরীণ শান্তি দেয়। যখন আপনার কাছে কম থাকে, তখন আপনি বেশি উপলব্ধি করতে শেখেন। যখন আপনি অপ্রয়োজনীয় জিনিসগুলো ছেঁটে ফেলেন, তখন আপনার কাছে যা থাকে তা আরও মূল্যবান মনে হতে শুরু করে। এর ফলে আপনি কোনো দৌড়ে ছোটেন না, বরং সেই দৌড়ের প্রয়োজনই অনুভব করেন না। মিতব্যয়িতা আপনাকে লোক দেখানো জীবন থেকে বাঁচায়। আপনাকে নিজেকে প্রমাণ করার প্রয়োজন মনে হয় না, কারণ আপনি ভিতর থেকে জানেন যে আপনি কি। যখন আপনার একটি আভ্যন্তরীণ মূল্যবোধের ব্যবস্থা থাকে, তখন আপনার বাহ্যিক স্বীকৃতির প্রয়োজন হয় না। আর সবচেয়ে জরুরি কথা, যখন আপনি অল্পে জীবনযাপন করতে শিখে যান, তখন আপনার জীবনে জায়গা তৈরি হয় ভাবার জন্য, বোঝার জন্য, আরও ভালো সিদ্ধান্ত নেবার জন্য। আপনি নিজেকে আরও ভালোভাবে জানতে পারেন, আর এই আত্মজ্ঞানই সবচেয়ে বড় পুরস্কার। সুতরাং যদি আপনার মনে হয় যে অল্পে অধিক জীবনযাপন করা কোনো পুরনো যুগের চিন্তাভাবনা, তাহলে আবার ভাবুন। আজকের সময় যেখানে প্রত্যেকেই বাইরের জিনিস দিয়ে নিজেকে পরিপূর্ণ করতে ব্যস্ত, সেখানে অল্পে জীবনযাপন করাই আসল শক্তি, কারণ তখন আপনি জিনিসের মালিক হন, জিনিস আপনার মালিক নয়। আর্থিক স্বাধীনতা শুধু বেশি উপার্জন করে আসে না, তা আসে অল্পে জীবনযাপন করা, ভাবা এবং ভারসাম্যপূর্ণভাবে চলার মাধ্যমে। তাই আজ না হোক কাল আপনাকে এই অল্পে অধিক চিন্তাধারার দিকে আসতেই হবে। তাহলে কেন এখন থেকেই এর শুরু করা যাক না? সামান্য মিতব্যয়িতা, কিছুটা নিয়ন্ত্রণ এবং প্রচুর স্বাধীনতা। অধ্যায় 5, আপনার আর্থিক অগ্রগতির আয়না। টাকা উপার্জন করা এক কথা, কিন্তু সেই টাকার হিসেব রাখা এবং তার বৃদ্ধি বোঝা সম্পূর্ণ অন্য একটা বিষয়। এটাই পার্থক্য সেই সব মানুষের মধ্যে যারা সব সময় টাকার পিছনে ছুটতে থাকে এবং সেই সব মানুষ যারা নিজেদের টাকা নিয়ে খেলে। আর এই পার্থক্যের সূচনা হয় একটি সহজ অভ্যেস থেকে, একটি মানি গ্রাফ তৈরি করা। আজকের দ্রুতগতির দুনিয়ায় বহু মানুষ কেবল কাজ করে, টাকা উপার্জন করে এবং খরচ করে চলেছে, কিন্তু তারা কখনো থেমে দেখে না যে তাদের টাকা আসলে কোথায় যাচ্ছে, কতটা সঞ্চয় হচ্ছে বা কতটা বৃদ্ধি পাচ্ছে। এই সব কিছু ততক্ষণ অবধি একটি অন্ধ গহ্বরের মতো থেকে যায় যতক্ষণ না আপনি তাকে একটি দৃশ্যমান রূপে দেখতে পান। মানিগ্রাফ হলো এর সবচেয়ে সহজ এবং শক্তিশালী উপায়। যখন আপনি প্রতি মাসে আপনার আয়, ব্যয় এবং মোট সম্পদ ট্র্যাক করতে শুরু করেন, তখন আপনার আর্থিক জীবন একেবারে স্বচ্ছ হয়ে যায়। মানিগ্রাফ আপনাকে কেবল সংখ্যা দেখায় না, এটি একটি গল্প বলে, আপনার উপার্জনের, আপনার সঞ্চয়ের, আপনার অগ্রগতির এবং আপনার ভুলেরও।
ভাবুন তো, যখন আপনি ব্যায়াম করেন তখন ফলাফল দেখার জন্য আয়না এবং ওজন মাপার যন্ত্র দুটোই জরুরি। ঠিক সেইভাবেই অর্থ সংক্রান্ত বিষয়েও একটি আয়নার প্রয়োজন হয়, আর মানিগ্রাফই হলো সেই আয়না। এটি আপনাকে দেখায় আপনি কি সঠিক করেছেন, কি ভুল, এবং এখন আপনার কি করা উচিত। যখন আপনি প্রতি মাসে আপনার মোট সম্পদ দেখেন, অর্থাৎ আপনার সঞ্চয় ও বিনিয়োগ থেকে আপনার দায় বাদ দিয়ে যাওয়া অবশিষ্ট থাকে, তখন একটি সংখ্যা সামনে আসে। আর যখন আপনি মাস পর মাস সেই সংখ্যাটিকে একটি গ্রাফে প্লট করেন, তখন সেই গ্রাফটি আপনাকে একটা সত্যি দেখায়, আপনি কি এগোচ্ছেন নাকি পিছিয়ে যাচ্ছেন। এই গ্রাফটি আপনার আসল গতি প্রকাশ করে, যা আপনি হয়তো অনুভব করতে পারতেন না। এই গ্রাফটি সবচেয়ে বেশি কাজে আসে যখন আপনাকে কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, যেমন চাকরি পরিবর্তন করা, কোনো বড় খরচ পরিকল্পনা করা বা বিনিয়োগ করা। আর্থিক বৃদ্ধি কেবল একটি অনুভূতি নয়, এটি একটি ডেটা ভিত্তিক ট্র্যাক। আর এই ট্র্যাক দেখার জন্য মানিগ্রাফ তৈরি করা আজকের স্মার্ট প্রজন্মের জন্য প্রায় অপরিহার্য। কারণ যদি আপনি দৃশ্যত না দেখেন যে আপনি কোথায় যাচ্ছেন, তাহলে আপনি কেবল অনুমানের উপর চলছেন। আর আজকের দুনিয়ায় অনুমানের উপর চলা একটি বড় ঝুঁকি। প্রতি মাসে আপনার আয়, ব্যয় এবং মোট সম্পদ ট্র্যাক করার আরও একটি বড় সুবিধা হলো সচেতনতা। অনেক সময় আমাদের মনে হয় যে আমরা বেশি খরচ করছি না বা আমরা অনেক সঞ্চয় করছি, কিন্তু যখন সেই একই তথ্য গ্রাফে ফুটে ওঠে, তখন আসল সত্যটা সামনে আসে। তখন আপনি আর নিজেকে বা নিজের টাকাকে মিথ্যে বলতে পারেন না। মানিগ্রাফ আপনাকে অনুপ্রাণিতও করে। যখন আপনি সেই গ্রাফের রেখাটিকে উপরের দিকে উঠতে দেখেন, তখন আপনি একটি শক্তিশালী অনুভব পান যে হ্যাঁ, আপনি নিয়ন্ত্রণে আছেন, আপনার পরিশ্রম ফল দিচ্ছে। আর যদি কখনো গ্রাফটি নিচের দিকে নামে, তখন আপনি সতর্ক হয়ে যান এবং নিজের সিদ্ধান্তগুলো শুধরে নেন। এই দৃশ্যমান ট্র্যাকিংয়ের আরেকটি সুবিধা হলো পরিকল্পনা। যখন আপনি জানেন যে আপনার টাকার প্রবাহ কেমন, তখন আপনি পরের মাস, পরের বছর বা আগামী 5 বছরের জন্য সহজেই পরিকল্পনা করতে পারেন। কোন জিনিসটি আপনি কিনতে পারবেন, কোনটি স্থগিত করতে হবে, কতটা আরও সঞ্চয় করতে হবে, সবকিছু একদম স্পষ্ট হয়ে যায়। এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি টাকা পয়সা নিয়ে আবেগপ্রবণভাবে প্রতিক্রিয়া না দেখিয়ে কৌশলগতভাবে চিন্তা করেন। আপনি আপনার খরচের পেছনের মনস্তত্ত্ব বোঝেন এবং তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। মানিগ্রাফ তৈরি করা কোনো বড় কাজ নয়, কিন্তু এর প্রভাব অনেক বড়। এটি আপনার আর্থিক যাত্রার রোডম্যাপ। এটি যত স্বচ্ছ হবে, আপনি তত ভালোভাবে এগিয়ে যেতে পারবেন। সুতরাং যদি আপনি সত্যিই চান যে আপনার জীবনে টাকা নিয়ে স্বচ্ছতা, নিয়ন্ত্রণ এবং বৃদ্ধি আসুক, তাহলে প্রতি মাসে 15 মিনিট সময় বের করে নিজের মানিগ্রাফ আপডেট করুন। কারণ ট্র্যাক না করে আপনি বৃদ্ধি অনুভব করতে পারবেন না, আর বৃদ্ধি ছাড়া যে কোনো স্বাধীনতাই কেবল একটি স্বপ্ন হয়ে থেকে যায়। অধ্যায় 6, তৃপ্তির শিখর এবং তার পরের পথ। কখনো কখনো মনে হয় যদি আমাদের কাছে আরও টাকা থাকতো, তাহলে আমরা আরও সুখী হতে পারতাম। একটু বেশি উপার্জন করি, একটু বেশি কিনি, একটু বেশি বাঁচি, কিন্তু একটা সময়ের পর এই একটু বেশি রাকান্ডা আর শেষ হয় না। আর এই অন্তহীন দৌড়ে আমরা ভুলে যাই যে আসল সুখ কোথায় ছিল। আসলে প্রতিটি খরচের একটি সন্তুষ্টির স্তর থাকে, একটি তৃপ্তির বক্ররেখা, যা বলে দেয় কখন টাকা সত্যিই আনন্দ দেয় এবং কখন তা কেবল একটি অভ্যেসে পরিণত হয়। যখন আপনি কোনো কিছুতে খরচ করেন, তখন শুরুতে আপনি একটি ইতিবাচক অনুভূতি পান, এক ধরনের মানসিক আনন্দ। কিন্তু সেই আনন্দ ধীরে ধীরে কমতে শুরু করে। যখন আপনি একই জিনিস বারবার করেন বা সীমার বাইরে খরচ করেন, তখন সেই আনন্দ কমতে থাকে। তারপর একটি বিন্দু আসে যখন খরচ করেও আর আনন্দ পাওয়া যায় না, বরং উল্টো মানসিক চাপ এবং একঘেয়েমি আসতে শুরু করে। এখান থেকেই শুরু হয় ক্রমহ্রাসমান প্রতিদানের খেলা। সমস্যা হলো বেশিরভাগ মানুষ এই বাঁকটি চিনতে পারে না। তাদের মনে হয় হয়তো আরও একটু খরচ করলে সেই আগের অনুভূতি আবার ফিরে আসবে, কিন্তু তেমনটা হয় না। আপনি বক্ররেখার শিখরটি পার করে ফেলেছেন। এরপর আপনি যত বেশি খরচ করবেন, তত কম সন্তুষ্টি পাবেন। আসলে মানুষের প্রয়োজন সীমিত, কিন্তু ইচ্ছা অসীম। আর যখন আমরা ইচ্ছাকে প্রয়োজন ভেবে খরচ করি, তখন তৃপ্তির বদলে শূন্যতা পাই। এটি একটি বড় ফাঁদ, কারণ আমরা ভাবি যে বেশি মানেই ভালো, যদিও বাস্তবে সবসময় তা হয় না। কখনো কখনো কমই যথেষ্ট হয়, বরং সবচেয়ে বেশি শান্তি দেয়। যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন, তবে আপনার প্রতিটি খরচের ধরনের মধ্যেই একটি প্যাটার্ন লুকিয়ে আছে। একটা সীমা পর্যন্ত তা আপনাকে শক্তি দেয়, উত্তেজনা দেয়, কিন্তু তারপরে সেই একই খরচ একটি বোঝার মতো হয়ে যায়। এটি জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই সত্যি, সেটা খাবার দাবার জিনিস হোক, পোশাক হোক, গ্যাজেট হোক বা জীবনযাত্রার সঙ্গে জড়িত অন্য কোনো খরচ। পার্থক্য শুধু এটুকুই যে আমরা তা লক্ষ্য করি না। আর যখন আমরা এটি লক্ষ্য করি না, তখন আমরা আমাদের জীবনের গুণমানকে কেবল টাকা দিয়ে মাপতে শুরু করি। যতই খরচ বাড়ে, আমরা ধরে নিই যে আমাদের মূল্য বাড়ছে,
কিন্তু ভেতর থেকে আমরা ততটাই খালি অনুভব করি, বরং হয়তো আরও বেশি। এই অতৃপ্তি ধীরে ধীরে একটি অভ্যেসে পরিণত হয়, আর আমরা খরচ করে আমাদের অপূর্ণ অনুভূতিগুলোকে পূরণ করার চেষ্টা করি। এর সমাধান এই নয় যে আমরা টাকাকে ঘৃণা করব বা খরচ করা বন্ধ করে দেব। সমাধান হলো আমরা আমাদের খরচকে বুঝব, তা কি সত্যিই আমাদের সন্তুষ্টি দিচ্ছে, নাকি কেবল আমাদের আরও জটিলতায় জড়াচ্ছে, তা কি আমাদের জীবনকে উন্নত করছে, নাকি কেবল লোক দেখানো বিষয়ে পরিণত হয়েছে। এই প্রশ্নগুলি নিজেকে করা অত্যন্ত জরুরি। সন্তুষ্টি একটি অত্যন্ত ব্যক্তিগত অনুভূতি এবং একে মাপা যায় না, কিন্তু অনুভব করা যায়। যখন আপনি কোনো খরচের পর ভেতর থেকে শান্তি, ভারসাম্য এবং আনন্দ অনুভব করেন, তখনই আসল তৃপ্তি। আর যখন খরচ করার পরেও কোনো শূন্যতা বা অনুশোচনা থেকে যায়, তখন বুঝে নিন যে আপনি সেই বক্ররেখার শিখর অতিক্রম করে ফেলেছেন। তৃপ্তির বক্ররেখা বোঝা আজকের যুব সমাজের জন্য আরও বেশি জরুরি, কারণ আমরা এমন এক কুলসংস্কৃতিতে বাস করছি যেখানে আরও বেশি পাওয়াকেই সাফল্যের সমার্থক করে তোলা হয়েছে। কিন্তু সত্যিটা হলো, স্মার্টনেস সেখানেই যখন আপনি বুঝতে পারেন কখন থামতে হবে। আর এটা তখনই সম্ভব হবে যখন আপনি আপনার খরচের গুণমানের ওপর নজর দেবেন, পরিমাণের ওপর নয়। যতই আপনি এই চিন্তাধারাকে গ্রহণ করবেন, আপনার জীবন থেকে অনেক অপ্রয়োজনীয় খরচ এবং অপ্রয়োজনীয় মানসিক চাপ নিজে থেকেই কমে যাবে। আপনি জিনিসগুলোকে মন থেকে উপভোগ করতে শুরু করবেন, কেবল কেনার জন্য কিনবেন না। এই মানসিকতাই আপনাকে কেবল আর্থিকভাবে শক্তিশালী করে না, বরং ভেতর থেকেও এক অনাবিল শান্তি দেয়, যা যে কোনো অর্থের চেয়েও বড়। তাই পরের বার যখন খরচ করার ইচ্ছে হবে, এক মুহূর্ত থামুন এবং নিজেকে প্রশ্ন করুন, এটা কি আমার তৃপ্তির বক্ররেখার চড়াই, নাকি আমি তা পার করে ফেলেছি? এই একটি প্রশ্নে আপনার পুরো আর্থিক এবং ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তন আসতে পারে। অধ্যায় 7, আর্থিক স্বাধীনতার পরিকল্পনা। ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠছেন, কিন্তু অ্যালার্মের কারণেও নয়, অফিসের চিন্তার কারণেও নয়। আপনি উঠছেন কারণ আপনার ঘুম সম্পূর্ণ হয়েছে, কোনো ডেডলাইন নেই, বসের কোনো মেসেজ নেই, কোনো তাড়াহুড়ো নেই। আপনার পুরো দিনটি কেবল আপনার ইচ্ছা মতো চলে। এটাই হলো আসল আর্থিক স্বাধীনতা, আর এটাই সেই গন্তব্য যেখানে প্রত্যেককে পৌঁছানো উচিত। কিন্তু এই স্বপ্ন কেবল স্বপ্ন হয়ে থাকবে না যদি আপনি এখন থেকেই এর পরিকল্পনা শুরু করেন। স্বাধীনতার অর্থ হলো আপনার কাছে এত পরিমাণ অর্থ বা পরোক্ষ আয় থাকবে যা দিয়ে আপনার সমস্ত প্রয়োজন কোনো সক্রিয় চাকরি বা শারীরিক পরিশ্রম ছাড়াই পূরণ হয়ে যাবে। আর এর জন্য সবচেয়ে প্রথম পদক্ষেপ হলো একটি স্পষ্ট মানসিকতা তৈরি করা। অনেক মানুষ ভাবে যে আর্থিক স্বাধীনতা কেবল ধনী ব্যক্তিদের জন্য, কিন্তু আসলে এটি পরিকল্পনা এবং শৃঙ্খলার খেলা, কেবল বিপুল অর্থের নয়। এর পেছনের মূল ধারণাটি সহজ। আপনাকে দুটি বিষয় কাজ করতে হবে। প্রথমত, আপনার প্রয়োজনগুলোকে বুদ্ধিমত্তার সাথে সীমিত করা, এবং দ্বিতীয়ত, পরোক্ষ আয়ের উৎস তৈরি করা। এখন মনোযোগ দেওয়ার মতো বিষয় হলো, বেশিরভাগ মানুষ সম্পূর্ণ মনোযোগ উপার্জনের উপর দেয়, কিন্তু উপার্জনের চেয়েও জরুরি হলো সঞ্চয় এবং বিনিয়োগ। কারণ আপনি যতটা উপার্জন করেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি সেই অর্থ কিভাবে পরিচালনা করেন। যদি আপনি প্রতি মাসের বেতন পুরোপুরি খরচ করে ফেলেন, তাহলে আপনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করলেও কখনো স্বাধীন হতে পারবেন না। আর্থিক স্বাধীনতার সূচনা হয় একটি সহজ কিন্তু শক্তিশালী প্রশ্ন দিয়ে: আমার প্রতি মাসে বেঁচে থাকার জন্য কত টাকা প্রয়োজন? যখন আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে পান, তখন আপনি আপনার আর্থিক লক্ষ্য পরিষ্কার করে ফেলেন। তারপর সেই লক্ষ্যকে নিয়মিত আয়ে পরিণত করার পরিকল্পনা শুরু হয়। এখান থেকেই আসে পরোক্ষ আয়ের ধারণা, এমন অর্থ যা আপনার ঘুমের মধ্যেও আসতে থাকে, যেমন বিনিয়োগ থেকে প্রাপ্ত রিটার্ন, ভাড়া থেকে আয়, ডিজিটাল পণ্যের বিক্রি বা এমন কোনো ব্যবস্থা যা আপনার প্রত্যক্ষ পরিশ্রম ছাড়াই চলতে থাকে। এই আয় ধীরে ধীরে তৈরি হয়, কিন্তু যখন তৈরি হয়ে যায় তখন আপনার জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে পারে। এখন এই পুরো যাত্রার সবচেয়ে বড় ভূমিকা পালন করে ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি। আর্থিক স্বাধীনতা একদিনের কাজ নয়, এটি একটি জীবনযাত্রা। এর মানে হলো প্রতি মাসে আপনার আয়ের একটি অংশ সঞ্চয় করা, বুদ্ধিমত্তার সাথে বিনিয়োগ করা এবং অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা। আর যখন আপনি এই সব কিছু ক্রমাগত করতে থাকেন, তখন আপনি একটি শক্তিশালী আর্থিক ভিত্তি তৈরি করেন। এই ভিত্তির উপরই দাঁড়িয়ে থাকে আপনার স্বাধীনতার পরিকল্পনা। এই পরিকল্পনা কেবল অর্থের কথা বলে না বা কেবল অবসরের কথাও বলে না, এটি এমন এক ভবিষ্যতের কথা বলে যেখানে আপনি আপনার পছন্দের কাজ করতে পারেন, আপনার পরিবারকে আরও বেশি সময় দিতে পারেন, ভ্রমণ করতে পারেন, নতুন কিছু শিখতে পারেন
এই ভয় ছাড়াই যে পরের মাসের বেতন কবে আসবে। এই প্রক্রিয়ায় আপনাকে ধৈর্য রাখতে হবে, কারণ ফলাফল রাতারাতি মেলে না। কিন্তু যদি আপনি একবার এই পরিকল্পনাকে নিজের অভ্যেসে পরিণত করে ফেলেন, তবে প্রতি মাসে আপনি সেই দিনের আরও কাছে পৌঁছাতে থাকবেন যখন আপনাকে কাজ করার প্রয়োজন হবে না, কেবল ইচ্ছে হবে। যুব সমাজের জন্য এই পরিকল্পনা আরও বেশি জরুরি, কারণ আজ আপনি যে ছোট ছোট সঞ্চয় এবং বুদ্ধিমত্তা দেখাচ্ছেন, সেটাই কাল আপনাকে সেই স্তরে নিয়ে যাবে যেখানে আপনি সত্যি স্বাধীন বলে গণ্য হতে পারেন। কেউ আপনাকে নির্দেশ দিতে পারবে না যে কি করতে হবে বা কখন করতে হবে। সুতরাং আর্থিক স্বাধীনতা কেবল অর্থ উপার্জনের খেলা নয়, এটি একটি চিন্তাভাবনা, একটি দর্শন এবং সবচেয়ে বড় কথা, এটি একটি নিজের প্রতি দায়িত্ব। কারণ যখন আপনি নিজের জন্য এই স্বাধীনতা অর্জন করে ফেলেন, তখন আপনার জীবনের প্রতিটি দিক, সেটা মানসিক স্বাস্থ্য হোক, সম্পর্ক হোক বা আত্মোন্নয়ন, সব কিছুই আরও উন্নত হয়ে ওঠে। এখন ভাবুন, আপনি কি সেই স্বাধীনতার জন্য প্রস্তুত? কারণ এটি কোনো ভাগ্য নয়, এটি একটি পছন্দ। অধ্যায় ৮, অর্থকে উদ্দেশ্যের সাথে যুক্ত করা। ভাবুন তো, আপনি আপনার সারা জীবন টাকার পেছনে ছুটলেন, কিন্তু শেষে নিজেকে এই প্রশ্ন করতে হলো, আমি এই সব কিছু কিসের জন্য করলাম? যদি আপনার কাছে টাকা থাকে কিন্তু কোনো উদ্দেশ্য না থাকে, তাহলে সেই টাকা কেবল একটি সংখ্যা। কিন্তু যখন টাকা কোনো উদ্দেশ্যের সাথে যুক্ত হয়, তখন তা একটি রিসোর্স হয়ে ওঠে, আপনার জীবনকে আরও ভালো, গভীর এবং সত্যিকারের করে তোলার জন্য। আজকের যুব সমাজ প্যাশন এবং পারপাসের কথা বলে, কিন্তু যখন অর্থের প্রসঙ্গ আসে, তখন বেশিরভাগ মানুষ কেবল মাসিক বেতন, ইএমআই এবং খরচের জালে আটকে পড়ে। এখানে থেমে ভাবার প্রয়োজন আছে, আপনার টাকা কি আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে আপনি সত্যিই যেতে চান? অর্থকে উদ্দেশ্যের সাথে যুক্ত করার মানে হলো প্রতিটি আর্থিক সিদ্ধান্তকে আপনার জীবনের বড় উদ্দেশ্যের সাথে সারিবদ্ধ করা। যদি আপনার স্বপ্ন হয় স্বাধীনভাবে বিশ্বভ্রমণ করা, তাহলে আপনার খরচ, সঞ্চয় এবং বিনিয়োগ সেই দিকেই কাজ করা উচিত। যদি আপনার উদ্দেশ্য হয় নিজের কিছু শুরু করা, তাহলে আপনার আর্থিক পরিকল্পনা সেই পথকে সহজ করতে সাহায্য করা উচিত। এর জন্য একটি কাঠামো প্রয়োজন, এমন একটি ব্যবস্থা যা আপনাকে নিজেকে বুঝতে, টাকাকে ট্র্যাক করতে এবং ধীরে ধীরে আর্থিক স্বাধীনতার দিকে এগিয়ে যেতে সাহায্য করে। এই জন্যই ইয়োর মানি অর ইয়োর লাইফ বইটির 9টি ধাপের পরিকল্পনা এত প্রভাবশালী। প্রথম ধাপ, আপনার আর্থিক অতীতকে খতিয়ে দেখা। আপনি এখন পর্যন্ত যে অর্থ উপার্জন এবং খরচ করেছেন তা সব একবার সামনে নিয়ে আসা। এতে আপনি বুঝতে পারবেন আপনি কতটা পরিশ্রম করেছেন এবং তা কোথায় গেছে। দ্বিতীয় ধাপ, আপনার প্রকৃত আয় বোঝা, অর্থাৎ আপনার মোট আয় থেকে সময়, মানসিক চাপ এবং অন্যান্য খরচ বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকে, সেটাই আপনার আসল আয়। তৃতীয় ধাপ, প্রতিটি খরচ ট্র্যাক করা, প্রতিটি টাকার হিসাব রাখা, যাতে আপনি জানতে পারেন আপনার টাকা কোন দিকে যাচ্ছে। চতুর্থ ধাপ, প্রতিটি খরচের উপর নিজেকে প্রশ্ন করা, এই খরচটি কি আমার জীবন শক্তির যোগ্য? এই প্রশ্নই অহেতুক খরচ বন্ধ করার সবচেয়ে শক্তিশালী চাবিকাঠি। পঞ্চম ধাপ, একটি মাসিক মানি গ্রাফ তৈরি করা, প্রতি মাসের আয়, ব্যয় এবং মোট সম্পদ ট্র্যাক করা, যাতে আপনি আপনার টাকার পুরো চিত্র দেখতে পান এবং আর্থিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। ষষ্ঠ ধাপ, খরচ কমানো এবং সন্তুষ্টি বাড়ানো, অর্থাৎ অল্পে জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা, যাতে আপনি প্রয়োজন এবং লোভের মধ্যে পার্থক্য করতে পারেন। সপ্তম ধাপ, কম খরচেও জীবনের গুণমান খোঁজা, মিতব্যয়িতাকে ত্যাগ নয় বরং স্বাধীনতা হিসেবে বোঝা। অষ্টম ধাপ, আপনার অর্থ বিনিয়োগ করা এবং পরোক্ষ আয়ের উৎস তৈরি করা, যাতে আপনি কেবল নিজের পরিশ্রমের উপর নয়, নিজের সিস্টেমের উপরও নির্ভর করতে পারেন। এবং অবশেষে নবম ধাপ, কাজ থেকে স্বাধীনতা অর্জন এবং জীবনকে নতুন উদ্দেশ্য দেওয়া। যখন আপনার প্রয়োজনগুলি পরোক্ষ আয় দ্বারা পূরণ হয়ে যাবে, তখন আপনার কাছে সুযোগ থাকবে সেই কাজ করার যা আপনি সত্যিই করতে চান, এই ভয় ছাড়াই যে টাকা কোথা থেকে আসবে। যখন আপনি এই সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, তখন টাকা আপনার জন্য কেবল বিল পরিশোধ করার মাধ্যম থাকে না, এটি একটি হাতিয়ার হয়ে ওঠে আপনার স্বাধীনতা, আপনার স্বপ্ন এবং আপনার উদ্দেশ্যকে অর্থায়ন করার জন্য। তখন আপনি কোনো চাকরিতে আটকে থাকেন না, বরং প্রতিদিনের পছন্দ নিজেই করেন। তাই পরের বার যখন আপনি টাকার কথা ভাববেন, তখন কেবল সঞ্চয় বা বিনিয়োগের কথা ভাববেন না। ভাবুন আপনার টাকা আপনাকে কোন জীবনের দিকে নিয়ে যাচ্ছে। সেটা কি একটি ক্লান্তিকর, কেবল চলতে থাকা জীবন, নাকি একটি নির্বাচিত, সচেতন
এবং সত্যিকারের জীবন যেখানে প্রতিটি দিনের অর্থ আছে। অর্থকে উদ্দেশ্যের সাথে যুক্ত করা একটি মানসিকতার পরিবর্তন, আর যখন এই পরিবর্তন ঘটে তখন আপনি কেবল ধনী হন না, আপনি স্বাধীন হন। ভাবুন তো, যদি সারা জীবন আপনি কেবল এই দৌড়ে লেগে থাকেন যে আরও বেশি টাকা উপার্জন করতে হবে, তাহলে শেষে কি পাবেন? একটা বড় ব্যাংক ব্যালেন্স, নাকি সত্যিকারের অর্থে একটি সন্তুষ্ট জীবন? এই পার্থক্যটি বোঝাতে চায় এই বইটি। টাকা জরুরি, কিন্তু তার উদ্দেশ্য এবং দিশা তার চেয়েও বেশি জরুরি। বেশিরভাগ মানুষ জীবনের লক্ষ্য হিসেবে টাকাকে ধরে নেয়, কিন্তু সত্যিটা হলো টাকা কেবল একটি হাতিয়ার, একটি রিসোর্স, যার মাধ্যমে আপনি সেই জীবন তৈরি করতে পারেন যা আপনি যাপন করতে চান। যদি আপনি সেই হাতিয়ারকে বুদ্ধিমত্তার সাথে আপনার আসল জীবন মূল্যবোধের অনুযায়ী ব্যবহার করেন, তবেই তা আপনাকে স্বাধীনতা দেয়। নতবা সেই একই টাকা আপনাকে বন্দি করে ফেলতে পারে এমন চাকরিতে, এমন জীবনযাত্রায় এবং এমন সিদ্ধান্তে যা আপনার হৃদয়ের সাথে মেলে না। এই বইটি আপনাকে বারবার একটি বিষয়ের উপর মনোযোগ দিতে বলে: অবচেতন আর্থিক অভ্যাস থেকে বেরিয়ে এসে সচেতন এবং উদ্দেশ্যপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাওয়া। অর্থাৎ আপনার প্রতিটি আর্থিক সিদ্ধান্তে এই প্রশ্নটি করা, এই খরচ, এই বিনিয়োগ, এই উপার্জন, এটা কি আমার সেই জীবনের সাথেই মেলে যা আমি যাপন করতে চাই? যখন আপনি এই প্রশ্নটি প্রতিদিন করতে শুরু করেন, তখন ধীরে ধীরে আপনার টাকার পথও বদলাতে শুরু করে এবং জীবনেরও। এতে কোনো জাদু নেই, না কোনো গোপন সূত্র আছে। এটি কেবল একটি গভীর উপলব্ধি যে জীবনের গুণমান আপনার খরচ দিয়ে নয়, বরং আপনার পছন্দ দিয়ে নির্ধারিত হয়। আর যখন আপনি সেই পছন্দগুলি টাকার চাপে নয়, বরং আপনার মূল্যবোধ এবং উদ্দেশ্য অনুযায়ী করেন, তখন আপনি সত্যি স্বাধীন হন। টাকা নিজে কোনো লক্ষ্য নয়, এটি একটি মাধ্যম, যার মাধ্যমে আপনি আপনার সময়, আপনার শক্তি এবং আপনার স্বপ্নকে আকার দেন। যখন আপনি টাকাকে আপনার জীবনের মূল্য এবং উদ্দেশ্যের সাথে যুক্ত করেন, তখন আপনার আয় কেবল একটি সংখ্যা থাকে না, তা আপনার দর্শনের গতি হয়ে ওঠে। আর তখন আপনি কেবল উপার্জন করছেন না, আপনি জীবন গড়ছেন। তাই এই বইয়ের সবচেয়ে বড় বার্তা এটাই: টাকার পিছনে ছুটবেন না, বরং নিজের মূল্যবোধের দিকে চলুন এবং টাকাকে সেই যাত্রার সঙ্গী বানান। তবেই আপনি সত্যি ধনী হবেন, কেবল ব্যাংক ব্যালেন্সে নয়, বরং চিন্তাভাবনায়, ভারসাম্যে এবং সত্যিকারের আনন্দে। আসল ঐশ্বর্য সেটাই যা আপনাকে স্বাধীনতা দেয়, ভাবতে, পছন্দ করতে এবং বাঁচতে। আর তা তখনই সম্ভব যখন টাকা আপনার নিয়ন্ত্রণে থাকে, আপনি তার নিয়ন্ত্রণে নন। তো এই ছিল আজকের বইয়ের সামারি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। এরকম আরও ভিডিও পেতে আমাদের বুকজেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।